এই আকালের দিনে পাঁচকুড়ি সেই ভোর রাতে জাল নিয়ে বেরিয়ে যায় মেছো বিলের উদ্দেশ্যে। পাঁচকুড়ির ঘর একেবারে বিলের ধারে। বালির চড়া এখানে ধু ধু করছে। দিনের বেলা গায়ের ছেলেরা এখানে ফুটবল খেলে। সকালবেলা পাঁচকুড়ি সারা রাতভর যে মাছ ধরে তা বিক্রি করতে বসে। পাঁচকুড়ির ঝুপড়িটা বিলের ধারে পশ্চিম দিকে। পাঁচকুড়িকে বাড়ি ফেরার সময় একটা বট গাছের নিচ থেকে আসতে হয়। গায়ের সমস্ত লোকেরা ওই পথ দিয়েই ফেরে। ওই বট গাছটা এমনিতে ভালো, কিন্তু ওকে সবাই মেছোরানির বটগাছ বলে। ওই বটগাছে নাকি এক পেতনি থাকে, সে সমস্ত মেছোভূতেদের রানী। শুধু পাঁচকুড়ি কেন, সব জেলেরাই মাছ ধরে আসার পথে তাদের ধরা মাছের সব থেকে বড় মাছটা সেই মেছোরানির থানে দিয়ে আসে। গ্রামের সব মোড়লরা মিলে একটা বেতের ঝুড়ি রেখে এসেছে সেখানে। সবাই সেই ঝুড়িতে তাদের ধরা মাছের সবচেয়ে বড় মাছটা রেখে আসে। কিন্তু মজার ব্যাপার হলো, পরের দিন সকালবেলা একটা মাছও কিন্তু পড়ে থাকতে দেখা যায় না। শুধু দেখা যায় এদিক ওদিক মাছের কাঁটা পড়ে আছে। কিন্তু মেছোরানি কারো ক্ষতি করে না, সে শুধু মাছ খেতে পছন্দ করে, তাই মাছ পেলেই সে খুশি। তাই গায়ের মোড়ল মুরব্বীরা সেই মেছোরানিকে ঘাটাতে মানা করে। তবে এবছর মাছের বড় আকাল। সেদিন অমাবস্যা। রাত দুপুরে ধরপড় করে উঠে পাঁচকুড়ি বাইরে গেল। এই ভরা কোটালে মেছো বিলের জল বাড়ে, ফলে মাছও ধরা পড়ে প্রচুর। সেদিন পাঁচকুড়ি জালটা কাঁধে নিয়ে বেরিয়ে পড়ল মাছ ধরতে। তখন প্রায় মধ্যরাত্র, চারিদিকে অন্ধকারে ঢেকে আছে। শেয়াল ও ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে বহু দূর থেকে। সেদিন মাছও ধরা পড়ল প্রচুর। মাছ ধরে পাঁচকুড়ি মহানন্দে বাড়ির দিকে ফিরে এলো। কিন্তু সেদিন তার একটা বড় ভুল হয়ে গেল। সেই মেছো বিলের যে নিয়ম, ওই বটগাছের নিচ থেকে যখন আসবে তখন ধরা মাছের সবচেয়ে বড় মাছটা মেছোরানিকে উপহার হিসেবে দিয়ে আসতে হবে। কিন্তু মাছ ধরার খুশিতে সেদিন পাঁচকুড়ি ভুলে গেল সে কথা। এরপরে যা ঘটল বড় ভয়ানক। মেছো বিলে আর একটা মাছও জালে উঠল না। কোত্থেকে যেন সমস্ত মাছ উধাও হয়ে গেল। পাঁচকুড়ি এমনিতেই দিন আনে দিন খায়। যে মাছ বিক্রি হয় সে মাছ হয় সে হাটে নিয়ে যায় বা বিলের ধারে বসে বিক্রি করে। তাতে যে টাকা হয় তা দিয়ে চাল, নুন, তেল ও সমস্ত কিছু কিনে আনে সে। কিন্তু কদিনের মাছের আকালে একটা মাছও সে ধরতে পারল না। ফলে বাধ্য হয়েই ছুটল গায়ের মোড়ল চক্রবর্তী মশাইয়ের কাছে। চক্রবর্তী মশাই গায়ের প্রবীণ ব্যক্তি, 90-এর কাছাকাছি বয়স। সব শুনে চক্রবর্তী মশাই বললেন, সে কি পাঁচকুড়ি, তুমি এতদিনের পুরনো মানুষ হয়ে এ ভুলটা করলে শেষে? তুমি শেষে মেছোরানির চক্ষুশূল হলে? কেন এ গায়ের ইতিহাস তুমি জানো না? গায়ের পুরনো মাতব্বরদের কাছে শুনেছি এ ভুল একবারই 50 বছর আগে একজন করেছিল। তখন মেছোরানি যে কী রূপ নিয়েছিল তাও তুমি শুনেছ নিশ্চয়ই। জানি না গায়ের যে কি হবে, তবে তুমি এখনই যাও সেই 7 গায়ের হারান কবরেজের কাছে। দেখো সে বেঁচে আছে কিনা, সেই তোমাকে কিন্তু বাঁচাতে পারবে। শুনেছি তার বাপ নাকি আগের বার পুরনো গ্রামকে এই মেছোরানির হাত থেকে বাঁচিয়েছিল। একবার দেখো গিয়ে, যদি বেঁচে থাকে সে নিশ্চয়ই কোনো একটা বিধান দিতে পারবে। পাঁচকুড়ি ছুটল হারান কবরেজের কাছে। কবরেজ মশাই, কবরেজ মশাই, কোনো একটা উপায় বলে দিন না, না হলে না খেয়েই মরতে হবে যে। শুধু আমি কেন,
গ্রামের যত মাঝি মাল্লার আছে সবার ঘরের একই অবস্থা। এ ভুল আমি আর করব না। এবারের মতো উদ্ধার করে দাও কবরেজ মশাই। প্রচলিত আছে কবরেজ মশাইয়ের বয়স নাকি 100 পেরিয়ে গেছে প্রায় 20 বছর আগে। এখন আর চোখে দেখতে পান না। অনেক কষ্টে সব শুনে তিনি বললেন, উপায় একটা আছে, কিন্তু তা কি তুই পারবি? আমাকে যে পারতেই হবে কবরেজ মশাই, না হলে তো না খেয়ে মরতে হবে। বলুন বলুন কি করতে হবে? শোন তাহলে, সামনের অমাবস্যার রাতে তোকে মেছোরানীকে তুষ্ট করতে হবে। কিন্তু কি করে কবরেজ মশাই? মাছ খাইয়ে। মাছ? মাছ কোথায় পাবো কবরেজ মশাই? একটা পুঁটিও তো উঠছে না জালে। সে আমি জানি না, তুই মাছ কোথা থেকে জোগাড় করবি? 7 গ্রাম পেরিয়ে দরকার হলে শহরে যা, সেখান থেকে মাছ ধরে জোগাড় করে আনতে হবে তোকে। আর সেই মাছ ভাজতে হবে রেড়ির তেলে। ওই বনে বাদারে যে রেড়ি গাছ থাকে না, যা থেকে তেল হয়, সেই তেল তোকে বানাতে হবে। ভুলেও কিন্তু সর্ষের তেল ব্যবহার করা যাবে না। তোকে অমাবস্যার রাতে শুদ্ধ বস্ত্রে স্নান সেরে ওই বিলের চরে রেখে আসতে হবে। কিন্তু সবই ঠিক আছে কবরেজ মশাই, ঘরে তো আর কিচ্ছু নেই। কদিন ধরে থালা বাটি বাসন যা ছিল সবই বিক্রি করে দিয়েছি। এবার শুধু জালটা বিক্রি করতেই বাকি আছে। সে তুই জানিস কি বিক্রি করবি, কিন্তু করতে তোকে হবেই। অন্তত পক্ষে 10 কেজি মাছ কিন্তু তোকে জোগাড় করতেই হবে। দেখ, 10 কেজি ওজনের কোনো রুই বা কাতলা মাছ জোগাড় করতে পারিস কিনা। মনে রাখবি, যত বড় মাছ হবে মেছোরানী ততই খুশি হবেন। পাঁচকড়ি আবার সেখান থেকে বিদায় নিয়ে ঘরে এসে শুয়ে পড়ল এবং ভাবতে লাগলো কি করা যায়। অনেক ভেবে সে বের করল তার মরা মায়ের কিছু গয়না, যা মাটির নিচে পুঁতে রাখা আছে। সে রেখে দিয়েছিল তার মায়ের আদেশে তার বউ আসলে তাকে যেন উপহার হিসাবে দেওয়া হয়। সে দেখল এখন ওই গয়নাগুলোকেই বিক্রি করতে হবে। তারপরে এলো সেই অমাবস্যার রাত। পাঁচকড়ি সব নিয়ম মেনে শুদ্ধ বস্ত্রে স্নান সেরে একটা 12 কিলো ওজনের রুই মাছ কিনে এনেছিল সেই শহরের হাট থেকে। সেটাকে সে ভাজতে বসল। ভেজে নিয়ে ঝুড়িতে করে মেচোগুলের চরে সে এগিয়ে গেল। সেখানে গিয়ে ঝুড়িটা নির্দিষ্ট স্থানে রেখে সে প্রণাম করে বলল, আমাকে ক্ষমা করো মেছোরানী, আমি এ ভুল আর কোনোদিন করব না। তুমি আমার এই উপঢৌকন স্বীকার করো। বলে পাঁচকড়ি সেখান থেকে চলে এলো। পরের দিন সকালে গিয়ে দেখল মাছের ঝুড়ি একদম ফাঁকা। একটা মাছ কি, একটা মাছের কাঁটা পর্যন্ত পড়ে নেই। সঙ্গে সঙ্গে পাঁচকড়ি ছুটল হারান কবিরাজের বাড়ি। সেখানে সে হারান খুড়োকে সমস্ত বৃত্তান্ত খুলে বলল। হারান কবিরাজ শুনে একটু মুচকি হাসলেন এবং বললেন, মনে হচ্ছে মেছোরানী তুষ্ট হয়েছেন। দেখো কি হয়, আজ রাতে একবার চেষ্টা করে দেখতে পারো। সেই রাতে পাঁচকড়ি আবার জাল নিয়ে বেরিয়ে পড়ল। মেছো বিলে গিয়ে জাল ছুঁড়ে মারল। ভাবল এবার বোধহয় অনেক মাছ উঠবে, কিন্তু সেগুড়ে বালি, একটা মাছও কিন্তু উঠল না। হতাশ হয়ে পাঁচকড়ি ভোর রাতে ফিরে আসলো বাড়িতে। পরের দিন আবার ছুটল হারান কবিরাজের বাড়িতে। শুনে হারান কবিরাজ বললেন, তোমাকে আজকে রাতেও মাছ বেচে নিয়ে যেতে হবে মেছোরানির জন্য। কি করে পারবো হারান খুড়ো, আমার কাছে তো কিছুই নেই। সে আমি জানি না, আজকে পরিমাণটা একটু বাড়াও। অন্তত পক্ষে 25 কিলো মাছ তো নিয়েই যেতে হবে। দেখো তারপর কি হয়।
পরের দিন পাঁচকড়ি যেমন করে হোক আবার মাছ জোগাড় করলো। সমস্ত মাছ কেটে বেছে রেড়ির তেলে ভেজে শুদ্ধ বস্তে মেছুবিলের কাছে রেখে আসলো। পরের দিন হারানখুড়ো বলল, তোমাকে আরও একদিনে কাজ করতে হবে, তবে এবার কিন্তু 1 মণ মাছ জোগাড় করতে হবে যেমন করে হোক। সে কি হারানখুড়ো, এবার তো মনে হচ্ছে সত্যি সত্যিই মরে যেতে হবে না খেয়ে। কোথায় পাবো এত টাকা? সে আমি জানি না, যেটা বলছি সেটা করে দেখো, না হলে না খেয়ে মরো। উপায় না দেখে পাঁচকড়ি মায়ের আরও একটা গয়না বিক্রি করলো এবং হাট থেকে 1 মণ মাছ সে কিনে আনলো। আশেপাশের জেলেদের বাড়ির বউদেরকে ডেকে মাছ কাটালো সে, কেননা 1 মণ মাছ কেটে বেছে সেগুলোকে তেলে ভাজা সম্ভব নয়। তাই গায়ের লোকেরা তাকে সাহায্য করলো। আশেপাশে বাড়ির সব জেলেদের বউয়েরা নেমে পড়ল পাঁচকড়িকে সাহায্য করতে। তারপর সেদিন রাত্রে সেই 1 মণ মাছ ভেজে শুদ্ধ বস্ত্রে একটি বড় ধামায় করে সে রেখে আসলো মেছুবিলের চরে। পরের দিন সকালে সে ছুটল হারান কবিরাজের বাড়িতে। হারানখুড়ো, হারানখুড়ো, এবার কি করতে হবে বলুন, ভাড়ার যে একেবারে শূন্য হয়ে গেছে। হারান কবিরাজ মুচকি হেসে বললেন, ঠিক আছে, আজকে আর মাছ ভাজতে হবে না, দেখো কি হয় আজ রাতে। তাহলে কি আজকেই আমি মাছ ধরতে বেরিয়ে পড়ব? আমি কি তোমাকে সেটা বলেছি নাকি? আমি বললাম দেখো আজ রাতে কি হয়। পাঁচকড়ি বাড়িতে এসে সন্ধে হলে দরজায় খিলেটে নিজের বিছনায় শুয়ে পড়ল আর ভাবতে লাগলো কি হয় কি হয়। হঠাৎ মাঝরাতে দরজায় টোকা পড়ল। আমার মাছ ভাজা আজ কোথায় রাখলি রে? দে, আমায় মাছ ভাজা দে। হারানখুড়ো যেমন শিখিয়ে দিয়েছিল পাঁচকড়ি তাই বলল। মাছ কোথায় পাবো মেছোরানি? বিলে যে একটা মাছও বেঁচে নেই, জাল ফেললে একটা পুঁটি বা ল্যাটা কিছুই তো ওঠে না। তোমাকে তো আমি মাছ কিনে এনে খাইয়েছি আমার মায়ের গয়না বিক্রি করে। 1 মাস ধরে তো আমাদের সারা গায়ের লোকরা অভুক্ত রয়েছি, এখন মাছ পাই কোথা থেকে বলো? আমি তোকে মাছ ধরে দেব, তোর আর চিন্তা করতে হবে না, কিন্তু শর্ত একটা, আমাকে রোজ 1 ঝুড়ি করে মাছ ভাজা খাওয়াতে হবে। পারবি তো? নিশ্চয়ই পারবো মেছোরানি। আয় তাহলে, জালটা নিয়ে আসবি আর একটা বড় ঝুড়িও নিয়ে আসবি। তো মেছোরানি চলল আগে আগে আর পাঁচকড়ি চলল তার পিছন পিছন। নৌকো নিয়ে বিলের মাঝখানে যেতে মেছোরানি বলল, নে এবার জাল ফেল। পাঁচকড়ি তার সমস্ত শক্তি দিয়ে জাল ছুঁড়ে মারল জলের দিকে, আর দেখতে দেখতেই মেছোরানি জলের মধ্যে ঝাঁপিয়ে পড়ল। আর 5 মিনিট পরেই জাল সহ উঠে আসলো সে। পাঁচকড়ি তো সেই জাল টেনে তুলতে পারে না। রুই, কাতলা, মৃগেল, পার্শে, সে মাছের আর শেষ নেই। মেছোরানি বলল, চল এবার চড়ার দিকে চল। তো শর্ত মতো পাঁচকড়ি 1 ঝুড়ি মাছ রেড়ির তেল দিয়ে ভেজে চড়ায় রেখে আসলো পাঁচকড়ি। যা ঘটার তাই ঘটল। এভাবেই চলতে লাগলো দিনের পর দিন। দিনে দিনে মাছ ধরার পরিমাণও বাড়তে লাগলো। এবার পাঁচকড়ির ভাগ্য কিন্তু ফিরে গেল। দিনে দিনে তার প্রতিপত্তিও বাড়তে লাগলো। যে মেছো বিলের চড়ার ধারে তার কুড়েটা ছিল, সেটাকে ভেঙে সে দালান বাড়ি তুলল আর পাঁচিল দিয়ে ঘিরে দিল। তারপর গায়ের সব বন্ধুবান্ধব ও জেলে বন্ধুদের নিয়ে সে একদিন বিয়ে করে বউ নিয়ে আসলো বাড়িতে। পাঁচকড়ির বউয়ের তো স্বামীর প্রতিপত্তি দেখে মাথা ঘুরে যাওয়ার অবস্থা। সে একটু হিংসুটে ছিল।
সে ভাবল এই প্রতিদিন রাত্রে তার স্বামী তাকে দিয়ে এক ঝুড়ি মাছ ভাজায়, নিজেরা এক টুকরো মাছও খেতে পায় না, বাকি সব মাছ পাইকার নিয়ে যায়। এভাবে চলতে থাকলে এত প্রতিপত্তি করে কী লাভ? ঠিক তার পরের অমাবস্যায় পাঁচকুড়ি বেরিয়েছিল মেছুরানির সঙ্গে মাছ ধরতে। সেদিন বেজায় মাছ উঠল। পাঁচকুড়ি মহা আনন্দে সেই মাছ নিয়ে আসলো আর এক ঝুড়ি মাছ এনে তার বউকে দিল। বলল, বউ, ভালো করে মাছ ভেজে রাখ, আমাকে বেরোতে হবে, আমি গিয়ে একটা ডুব দিয়ে আসি। এই বলে সে বেরিয়ে গেল। সেদিন নিশুতি রাতে পাঁচকুড়ি এক ঝুড়ি মাছ ভাজা নিয়ে চড়ায় গিয়ে দাঁড়ালো এবং চড়ায় রেখে এসে সে তফাতে এসে দেখতে লাগলো কি হয়। সঙ্গে সঙ্গে কোথা থেকে মেছুরানি এসে আবির্ভূত হলো। সেই অন্ধকার রাতে যতটুকু আলো ছিল তাতে সে দেখতে পেল মেছুরানি একটার পর একটা মাছের টুকরো গলাদ্ধকরণ করছে। মাছের ঝুড়ি যেন নিমেষেই শেষ হয়ে গেল। শেষ হতেই মেছুরানি তাকালো পাঁচকুড়ির দিকে। কি রে পাঁচকুড়ি, কি ব্যাপার রে? আমার পেট ভরলো না কেন রে? কি করে বলবো মেছুরানি, আমি তো এক ঝুড়ি মাছ নিয়ে এসেছি। বউকে বলেছিলাম যে এগুলো সব ভেজে রাখতে, ও তেমনই করে দিয়েছে। ঠিক বলছিস তো তুই? হ্যাঁ মেছুরানি, দিব্যি করে বলছি। পরের দিনও একইভাবে এক ঝুড়ি মাছ ভেজে পাঁচকুড়ি মেছু বিলের চরে রেখে আসলো এবং অপেক্ষা করতে লাগলো দূর থেকে। এই দিনও মেছুরানি মাছের ঝুড়ি শেষ করে পাঁচকুড়ির সামনে এসে দাঁড়ালো ও বলল, কি ব্যাপার বলতো, আমার পেট ভরলো না? বলো কি মেছুরানি, আমি তো ঠিকই এক ঝুড়ি মাছই নিয়ে এসেছি। চল তোর রান্নাঘরের দিকে যাওয়া যাক। রান্নাঘরের কোনায় একটা ঝুড়ি দিয়ে কিছু একটা ঢাকা ছিল। মেছুরানি চকিতে ঝুড়িটা উল্টো দিতেই দেখতে পেল সেখানে 4 টুকরো মাছ রাখা আছে। মেছুরানি বলে উঠল, বটে, এই ব্যাপার তবে। সঙ্গে সঙ্গে মেছুরানির চোখ আগুনের ভাটার মতো জ্বলতে লাগলো। চারিদিকে যেন আগুন ছড়াতে ছড়াতে মেছুরানি মেছু বিলের দিকে ছুট লাগালো। হঠাৎ করে আকাশ থেকে মেঘ নেমে আসলো, চারিদিকে ঝোড়ো হাওয়া বইতে লাগলো। মেছুরানির চোখ আগুনের ভাটার মতো জ্বলে উঠল। সঙ্গে সঙ্গে জল তোলপাড় করে মেছুরানি মেছু বিলের মাঝখানে গিয়ে দাঁড়ালো। কোথা থেকে আকাশ থেকে যেন মেঘ নেমে আসলো, ঝোড়ো হাওয়া বইতে লাগলো। মেছু বিলের জল যেন উঠতে লাগলো, ফুলে ফুলে উঠতে লাগলো চারিদিক থেকে। বেগতিক দেখে পাঁচকুড়ি হাত জোর করে কাকতুমিনতি করতে লাগলো, ক্ষমা করো, ক্ষমা করো মেছুরানি, আমার বউ ভুল করে এ কাজ করে ফেলেছে, আর জীবনেও এ কাজ করবে না, আমার প্রাণ ভিক্ষা দাও। ক্ষমা, ক্ষমা চাস কর।